এরা তো আমগো পুরান মানুষই। কি ব্যাপার অনেক শান্তাকে নিয়ে আসছো যে? বৃষ্টির কি হয়েছে? বৃষ্টিকে আর ভালো লাগতেছে না? না ভালো লাগবো কেমনে, স্বাভাবিক না, পুরান হয়ে গেছে না। মেঘলার মতো বৃষ্টি এখন পুরাতন। নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। ভালো। কি কি বলছো এসব? শান্তা এখানে কেন আসছে আমি কিছুই জানি না, বিশ্বাস করো। আরেকটা কথা, আপনাকে সবাই রে কয়ে যেতেছি, অনেক এখানে যা খুশি তা করুক, আপনারা কেউ আমারে আর ফোন দিবেন না। অনেক যদি মইরাও যায় না, ওর লাশটা দেখার জন্য আমার আর কেউ ফোন দিবেন না। আপনাকে মনে থাকে যাতে। আচ্ছা না, হাত ছাড়ো বলতেছি। খবরদার তুমি আমার আর স্পর্শ করবা না। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। ওর যা খুশি হোক, তুমি মইরা গেলেও না আমার এখন আর কিচ্ছু আসে যায় না, বুঝছো তুমি? তুই কি চাস? কি হলো, চুপ করে আছিস কেন? তুই কেন আমার সাথে ঝামেলা করতেছিস বল। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। আপনারা আমার জীবনটা বাঁচাইছেন। আমার স্বামী যদি শুনতো এইবার আমার মরা অবস্থা হয়েছে, তাইলে আমার মাইরাই হালাইতো। আচ্ছা শোনো, এইটা যে তোমার বাচ্চা না, এইটা কিন্তু একদম কখনো ঘোষণা কাউরে বলবো না, ঠিক আছে? কি যে কন, আমি কেন যাই না শুনে আমার সংসারে আগুন লাগামু কন? আর আপনারাও কখনো এই সন্তানের দাবি নিয়ে আইসেন না। শুনেন, আজ থেকে এই সন্তানের যত খরচ লাগে সব আমি দেব। আপনি আমার ফোন নাম্বারটা রাখবেন, যে কোনো সমস্যায় আমাকে কল করবেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা কন আপা। 0196243700। আচ্ছা হয়েছে। ইয়ে আম্মা, আমরা তাহলে এখন যাই, মানে কে কখন আইসা পড়ে তখন আবার ঝামেলা হবে। চলো। হ হ, আমার স্বামী আবার আসনের সময় হয়ে গেছে, আয়সা যদি আপনাকে দেখে উল্টাপাল্টা অনেক প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি কিন্তু কোনো কিছু লাগলে আমাকে কল করবেন। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, কান্দে না কান্দে না। এই বাচ্চা কাঁদতেছে কেন? ও দুধ খাসনি? ঠিক মতো দুধ খাস নে, ঠিক মতো যত্ন করবি। একমাত্র সন্তান আমার, তোর যদি যত্ন ঠিক মতো না করিস তোর কিন্তু খবর আছে। কাজটা ঠিক হলো না আঙ্কেল, আমার বারবার মনে চাচ্ছে অনেককে গিয়ে সব বলে দিই। একদম খবরদার, এই কথা তুমি মাথায় আনবে না। অনেককে যদি তুমি এই কথা বলো, অনেককে সারা জীবনের জন্য হারাবে। আর অনেকের বউ মেঘলা সোজা আমাদেরকে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। হাঁটো। কিন্তু এত বড় একটা সত্যি। চুপ থাকো তো, কিচ্ছু হয়নি, আসো। ওঠো, ওঠো, ওঠো।
এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমি আপনাকে ডিজাইন দিয়েছি একরকম আর আপনি বিল্ডিং করলেন অন্যরকম। এটা হইল কিছু? আমি আপনাদেরকে বলে রাখি, আমি ঠিক যেই ডিজাইনটা দিয়েছি আমার ঠিক সেটাই চাই। বুঝতে পারছেন আপনারা? যান কাজ যান। আরে কি ব্যাপার, আপনি এখানে কেমন আছেন? এই তো ভালো, পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার এখানে প্রজেক্টের কাজ চলতেছে। তুমি কেমন আছো? আমি আমি কি আর ভালো না থেকে পারি? কেউ যখন উপর ওঠার সিঁড়ি পেয়ে যায় তখন তো ভালো না থাকার প্রশ্নই আসে না। ঠিক ঠিক, কথা ঠিক। তোমার সাথে তো এখন বৃষ্টি আর ওমর জাফর আছে, তাই না? হ্যাঁ, ওমর জাফর তো এখন আমার বিজনেস পার্টনার, তার সাথে এখন বেশি ডিল হচ্ছে। গুড, ভেরি গুড। তো এখানে কি করতেছিলা? ও এখানে এখানে একটা শপিং সেন্টারের প্ল্যানিং হয়েছে, ওটা দিয়ে কাজ করছি আর কি। গুড জব, মন দিয়ে কাজ করো, একদিন অনেক বড় বিজনেসম্যান হবা, আমি জানি। অনেকের সাথে যতদিন ছিলাম তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। বলতে গেলে তার কাছ থেকে আমার সবকিছু শেখা, এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। বাদ দাও না, থাকে সব কথা। কেন? এক সময় তো তার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করতেন, এখন কি হলো? করতাম, সময় পাল্টায় গেছে। আমার সন্তান মরার পরে আমি আর ওরে চিনতে চাই না, অনেকের নামটাও না আমি আর শুনতে চাই না। কাজ করতেছো, মন দিয়ে কাজ করো, দোয়া রইলো, কিছু হইলে জানাই। চলো। তুমি আমার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার চেম্বারে বসে থাকার সাহস তোমারে কে দিল? মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। সেদিন আমি শান্তাকে নিয়ে আসিনি, ঠিক তুমি চলে যাওয়ার পরে ও স্বীকার করেছে এই সব কিছু রাতুলের চক্রান্ত। তা আমি কি করব? আমার এগুলো শোনাতে আসছো কেন? তুমি কি ভাবছো আমি শালিমা চৌধুরী? তোমার মতো সস্তা বস্তি মার্কা লোকের কথা শোনার কোনো সময় আমার কাছে নাই। এই তুমি জানো না, তোমারে দেখলে আমার মৃত বাচ্চার কথা মনে পড়ে যায়। তারপর তুমি কেন আসো আমার কাছে? বারবার বলছি না তুমি আসবা না? কারণ আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমারে ভুল বুঝিনি। তোমারে দেখলে আমার খালি কোলটা উপহাস করে। তুমি আমার সন্তানের খুনি। তুমি কেন আসো বারবার আমার সামনে? আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন এইভাবেই ভালোবাসতে চাই। এই জন্য কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আমি এখন বস্তিতে গিয়ে আছি, সেখানেই পড়ে আছি। কোটি টাকার ব্যবসা, বিলাসবহুল জীবন, গাড়ি, সব কিছু কিন্তু ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার আশায়। আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মুখে ভালোবাসার কথাটা মানায় না। আর তুমি কি ভাবছো বস্তিতে গিয়া থাকলে সবকিছু ঠিক হয়ে যাইব? কোনো কিচ্ছু ঠিক হইব না। অনেক তুমি থাকো বস্তিতে আর আমি থাকি এসি রুমে। আমি এখন হয়তো বা শালিমা চৌধুরী, আমার অনেক ধন সম্পদ আছে, কিন্তু আমার মনের ভিতরে কি বইতেছে, আমি কতটা কষ্টে আছি সেটা তুমি বুঝবা। প্রতি রাতে আমি যে ঘুমাইতে পারি না সেটা তুমি কি করে বুঝবা কও? মেঘলা, আমি তোমার সেই পুরো ক্ষতটা সারিয়ে দিতে চাই। ঠিক আছে, তুমি দরকার হলে তোমার এই অফিসে আমাকে একটা চাকরি দিয়ে দাও, যে কোনো পোস্টে। এটার মাধ্যমে তো অন্তত আমি তোমাকে একটাবার দেখতে পারবো, সবসময় তোমাকে আমি সরি বলতে পারবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এখন এইটাই চাও অফিসের সবাই আমার নিয়ে হাসাহাসি করুক, তাই না? না না, আমি এইগুলো চাই না। দরকার হলে আমি ভিখারি হয়ে যেতে পারবো, কিন্তু আমি বাইরের মানুষটা হতে চাই না। এসব অবাস্তব কথা বলতে আসবা না। তোমার মতো খুনি আর অকৃতজ্ঞরে আমি চাকরি দিতে পারবো না। এটা শালিমা গ্রুপ অফ কোম্পানি, তুমি মনে রাখো। মেঘলা,
অন্তত একবার। আমি মেঘলা না, আমি শালিনী। আমার কাজ আছে, তুমি এখান থেকে যাও। যাও বলতেছি। তুই কথা শুনতেছো না? যাও। এই একটু দাঁড়াও তো। আরে বন্ধু, তুই এই তীব্র রোদের মধ্যে একা একা হেঁটে যাচ্ছিস, তোর তো শরীর খারাপ করবে। এ ধর ছাতা নে। তোর ছাতার ছায়া আমার মাথার রোদটুকু আড়াল করতে পারবে, কিন্তু আমার বুকের ভেতরে যে জ্বলন্ত আগুন, সেটা নিভিয়ে দিতে পারবে না। দেখ, সহানুভূতি আর করুণার মধ্যে যে একটা সীমারেখা থাকে, তুই তো সেটা পার করে গিয়েছিস। তোর এই সব কলঙ্কের সমাধান হয়তো আমি না হতে পারি। রাতুল প্লিজ, অন্ধকারে পথ হারানো এই বন্ধুর হাতটা তুই এখন ছেড়ে দে। তুই আমাকে একা থাকতে দে, অন্তত আমাকে আর বিরক্ত করিস না। তুই এসব কি বলতেছিস? আমি তোর বন্ধু, কোটিপতি হয়ে আমি গাড়িতে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আর তুই আমার বন্ধু হয়ে রাস্তার ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছিস। এটা কেমন না? আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না এটা। তুই তো এটাই চাইতে। এখন আমি কোটিপতি থেকে গরিব হয়ে গেছি, তোর তো এখন অনেক আনন্দ হওয়ার কথা। দেখ, আসলে চাইতাম যে তুই গরিব হ, কিন্তু তুই এতটা গরিব হবে আমি কখনো কল্পনা করতে পারিনি, যে একদম রাস্তার ফকির হয়ে যাবে। রাতুল, তোর জন্য সবকিছু হয়েছে। তুই যদি জিএনএসের রিপোর্টটা চেঞ্জ না করে দিতি, আমার সন্তানটা মারা যেত না। তুই যা কিছু চেয়েছিস সব কিছু তো পেয়েছিস, আমার সকল সম্পত্তি, সব কিছু। এখন তুই আর আমাকে আর বিরক্ত করিস না। দেখ, তুইও তো একটা বিজনেসম্যান ছিলি, আমি তো একটা বিজনেসম্যান। তুই বিজনেসম্যানের কথাটা বুঝবি। আর একটু উপরে উঠতে গেলে না, এই সামান্য এতটুকু কাজ করতেই হয়। আমার না আসলে কোনো উপায় ছিল না। তোর মতো বন্ধু আমার শত্রুদেরও যেন না হয়। তুই একটা শয়তান। আরে বন্ধু, অন্তত ছাতাটা নিয়ে যা। আয় রে বন্ধু আমার, তুই যে একা একা হেঁটে যাচ্ছিস, এটা দেখে আমার হেভি শান্তি লাগতেছে। আর বাইরে তো আসলেই অনেক রোদ। তো পেনটা আমি বুঝি, আবার আমার শান্তি লাগাটাও বুঝি। মারে দেখ তো, ঠিক আছে না? হ, ঠিক আছে আব্বা। ঠিক আছে না? সোজা আছে তো? বাস। আচ্ছা, ছবিটা এখানে না রাখলে হইতো না। তুই তো সারাদিন এই ছবিটা দেখবি আর মনে মনে কষ্ট পাবি। দরকার আছিল আম্মা, মানুষের তো কষ্ট পাওয়ানোর লেগে একটা স্মৃতি লাগে। আমার কাছে আমার সন্তানটার কোনো স্মৃতি নেই। আমি কি লয়ে বাচ্চা রয়েছি, এখন এই ছবিগুলো আমার সম্বল। আচ্ছা আম্মা, তোমার একটা কথা জিগাই, আমার বাবুরা দেখতে কেমন আছিল গো? মারে, কি হইল আম্মা, কথা কইতাছো না কেন? আমার বাবুরা দেখতে কি আমার মতো আছিল? ওর চোখগুলান কি আমার মতো বড় বড় আছিল? ওর নাকটা কি আমার মতো আছিল আম্মা? মারে, তখন তো তুই অজ্ঞান ছিলি, একেবারে মরি মরি অবস্থা। তখন তোরে দেখুম না বাচ্চা দেখুম, আমরা তো মা বাচ্চাটারে ভালো করে দেখি নাই, সময় পাই নাই। তাও তো তোমরা ওরে কবর দেওয়ার আগে একটা নজর দেখতে পারছো।
আমি তোর শেষ দেখাটাও দেখতে পারি না। কি অভাগী আমি, আমি আমার সন্তানের একটা নজর দেখতে পারি না। মারে কষ্ট পাইস না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আল্লাহ কি ভালো লেগে করলো মা, আল্লাহ আমার কি ভালো করলো, আল্লাহ আমার কেন বাঁচায় রাখলো। আমি আমার সন্তানের একটা নজর দেখতে পারি নাই। একদিকে কষ্টের আর কিচ্ছু হইতে পারে না। আমি প্রত্যেকটা রাত্রে ঘুমানোর সময় আমার সন্তানের মুখটা দেখতে পাই না। আরে মানুষ তো মরে গেলে একটা স্মৃতি থাকে, আমার সন্তানের এই স্মৃতিটাও নেই আমার কাছে। আমি কি আঁকড়ায় ধরা কাঁদবো, আমি কি আঁকড়ায় ধরা বাচ্চা থাকবো, আমার কিচ্ছু নাই। আল্লাহ আমার এত বড় শাস্তিটা কেন দিল? শুধু অনেকের কারণে আমি আমার দাঁড়া বলছি, দাঁড়া, নাহলে গুলি করে দেবো। এই দাঁড়া বলছি, দাঁড়া। সবাই ভালো করে নজর রাখবে, আর যেন পালাতে না পারে। আর হ্যাঁ, প্রত্যেকে সবার পায়ের দিকে নজর রাখবে। আমি কিন্তু ওর বাবাই গুলি করেছি। ঠিক আছে স্যার। তোর পাটা দেখি, তোর পায়ে গুলি লাগেনি, পাশ কেটে বেরিয়ে চলে গেছে। আরে আগে তো মুখটা ঠক। হ্যাঁ, কার আমি ব্যান্ডেজ করে দিছি। স্যার, ইলেকট্রন ন্যাংরাতে আসছে, চেক করবো নাকি? চুপ! তোর মনে হয় এরকম একটা বয়স্ক লোক এই কাজ করতে পারে? সালমা, সালমা, কি হয়েছে তোমার পায়ে? ও কিছু হয়নি, একটু চোট লেগেছে। কতদিন তুমি এইসব কাজ করবে বলো তো? আর 5টা লোকের মধ্যে সাধারণ জীবন যাপন করতে পারো না?
আর যদি গুলিটা তোমার পায়ে না লেগে বুকে লাগতো তাহলে আমার কি হতো? আমার কথা নাই বাদই দিলাম, আমার গর্ভে যে সন্তানটা আছে তার কথা ভেবে হলেও এইসব কাজ ছেড়ে দিতে পারো। সালমা, আমারও মন চাই 4-5টা মানুষের মতন চলি, কিন্তু আমি নিরুপায়। আমার বস আমাকে কখনোই এই নরক থেকে বের হতে দেবে না। কেন বের হতে পারবে না? ও কি তোমার মাথা কিনে রেখেছে নাকি জোর কথা মতোই চলতে হবে? অনেকটা তাই। ওসব বাদ দাও তো, যাও আমার জন্য 1 কাপ চা করে নিয়ে এসো। কি হলো বসে থাকলে যে? যাও। পাগলি একটা। ব্রেকিং নিউজ, আজ দুটো ড্রাগস পাচারকারীকে পুলিশ তাড়া করেছিল। তারা তখন পুলিশের থেকে বাঁচার জন্য একটা শপিং মলে প্রবেশ করে, কিন্তু সেই শপিং মলে সিসিটিভির ক্যামেরায় দুজনের মধ্যে একজনের ফেস দেখা যায়। এই মুহূর্তে আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই মহিলা। এইখানেই শেষ নয়, তারা এমন ভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে চলে গেছে পুলিশ বুঝতেও পারেনি। এই সেই দৃশ্য। এখন এদেরকে পুলিশ পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজছে। আরো খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ফিরে আসছে ছোট্ট একটা ব্রেকের পর। কি হলো, আবার কোথায় যাচ্ছ? আমি একটু আসি। চা এসে খাবো। মায়া, হাই মায়া। কি রে, হঠাৎ এই সময়? আজকের খবর দেখেছি? না দেখিনি তো, কেন কি হয়েছে? আরে আজকে সকালবেলায় মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তোর ফেস দেখা গিয়েছে। পুলিশ তোকে তন্ন তন্ন করে খুঁজছে। তুই একটা কাজ কর, তুই যে কোনো জায়গায় পালিয়ে যা। আমিও তাই চাই। চল না টনি, আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। দেখ মায়া, এটা মজা করার সময় না। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাই বলছি পাগলামি করিস না। আমি তোকে যেটা বলছি সেটা শোন। আরে আমি তো তোকে আর কি করছিলাম। দেখ মায়া, এটা আর কি মারার সময় না। তুই তাড়াতাড়ি গা ঢাকা দে। আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আমার বউকে নিয়ে অন্য শহরে চলে যাব, যেখানে না থাকবে কোনো বস, না থাকবে কোনো পুলিশের অত্যাচার। আসছি। ওগো, আমরা চলে তো যাব। বাড়ির মালিককে কিছু বলেছো তো? ও নিয়ে তোমার টেনশন করতে হবে না। রাত 10টায় ট্রেন, আমি এর মধ্যে ঠিক বলে দেবো। তুমি এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নাও। কোথায় যাবা ভাবছো? চেন্নাই। চেন্নাই তো যাবো বলছো, কিন্তু একটা অচেনা শহর, কোথায় থাকবো, কি করব? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। চেন্নাই আমার একটা বন্ধু থাকে, ওর সাথে থেকে বিল্ডিং এর কাজ করবো, আর দুটো ডাল ভাত খেয়ে হলেও তোমাকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে পারবো। যাও, ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। হ্যাঁ মায়া বল। অ্যাক্সিডেন্ট হয়েছে? কোন নার্সিং হোম? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি গো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? মায়া অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, আমিও যাব। তুমি বাড়ি গিয়ে দাঁড়াও, আমি শাড়িটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। বস, মায়া কেমন আছে? ভালো নেই, ওর অবস্থা খুবই খারাপ। এখানে পেশেন্টের গার্জেন কে আছে? ইমিডিয়েটলি ও নেগেটিভ ব্লাড লাগবে, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। বলছি স্যার, ও নেগেটিভ ব্লাড আপনাদের ব্লাড ব্যাংকে নেই? আরে থাকলে তো হয়েই যেত। আপনি ইমিডিয়েটলি ব্লাডের ব্যবস্থা করুন, না হলে পেশেন্টের কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দোষী করবেন না।
মধ্যে ও নেগেটিভ রক্ত কোথায় পাওয়া যায়? আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি ওকে রক্ত দেব। তুমি রক্ত দিবা? বাহ, এ তো খুব ভালো কথা। তুমি রক্ত দিবা? এসো 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 এসো।